ক্রিকেট মাঠে তো কতই প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় তাই না? কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যখন মাঠের বাইরে এসে মানে দুই দেশের কূটনীতিক আর রাজনৈতিক বিতর্কে পরিণত হয়, তখন পরিস্থিতি ঠিক কতটা জটিল হতে পারে? আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু সমৃদ্ধভাবে দেখব। আমাদের হাতে একটা বেশ বিশদ প্রতিবেদন আছে, আর সেটার উপর ভিত্তি করেই আমরা আলোচনা করব কিভাবে ভারত আর বাংলাদেশের মধ্যে ক্রিকেটকে কেন্দ্র করে একটা মারাত্মক উত্তেজনা তৈরি হলো। ব্যাপারটা কিন্তু শুরু হয়েছিল একজন খেলোয়াড়ের চুক্তি বাতিল হওয়া নিয়ে, আর সেখান থেকে জল গড়িয়েছে একটা দেশের আইপিএল নিষিদ্ধ করা, এমনকি বিশ্বকাপ বয়কটের হুমকি পর্যন্ত। চলুন পুরো ব্যাপারটা গোড়া থেকে এক এক করে ভেঙে দেখা যাক। আলোচনার শুরুতেই যে খবরটা আসে সেটা হলো বাংলাদেশ তাদের দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে দিয়েছে। প্রথমবার শুনেই মনে হয় এটা তো একটা বিশাল বড় পদক্ষেপ। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? নিঃসন্দেহে এটা একটা বড় পদক্ষেপ। আর এর প্রেক্ষাপটটা বুঝতে হলে মানে একটু পেছনে তাকাতে হবে। পাকিস্তানের পর বাংলাদেশ হলো বিশ্বের দ্বিতীয় দেশ যারা আইপিএল নিষিদ্ধ করল। পাকিস্তান কিন্তু 2019 সাল থেকে এই নিষেধাজ্ঞাটা বহাল রেখেছে। আচ্ছা। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। ভারত যেমন পাকিস্তানে পিএসএল সম্প্রচার করে না, পাকিস্তানও আইপিএল করে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম ছিল। ভারতের ক্রিকেট বোর্ড মানে বিসিসিআই কখনো বাংলাদেশে ওদের প্রিমিয়ার লিগ বা বিপিএল সম্প্রচারে বাধা দেয়নি। যে কেউ চাইলে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারত। তাই বাংলাদেশের এই একতরফা নিষেধাজ্ঞা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে একটা নতুন অসামঞ্জস্য তৈরি করেছে। তাহলে মূল প্রশ্নটা হলো, এই নিষেধাজ্ঞার ফলে আদতে কার ক্ষতি হচ্ছে? বিসিসিআইয়ের কি এতে খুব বড় কোনো আর্থিক লোকসান হচ্ছে? যদি আমরা শুধু আর্থিক দিক থেকে দেখি, তাহলে বিসিসিআইয়ের ওপর এর প্রভাব প্রায় কিছুই না। কিছুই না। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন বড়জোর 1-2% রাজস্বের ক্ষতি হতে পারে। আইপিএলের মতো বিশাল একটা টুর্নামেন্টের জন্য এটা খুবই নগণ্য। আসল এবং সরাসরি আর্থিক ক্ষতিটা হচ্ছে বাংলাদেশেরই একটি সংস্থা টি স্পোর্টসের। ও আচ্ছা, মানে যারা সম্প্রচারের স্বত্ব কিনেছিল। ঠিক তাই, তারাই বাংলাদেশে আইপিএল সম্প্রচার করত। আর ওরা তো 2027 সাল পর্যন্ত সম্প্রচারের জন্য বিসিসিআইকে একটা মোটা অঙ্কের টাকা অগ্রিম দিয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, চুক্তি অনুযায়ী তারা ম্যাচ দেখাক বা না দেখাক, বিসিসিআই কিন্তু তাদের টাকা পেয়ে যাবে। সুতরাং ক্ষতিটা পুরোপুরি বাংলাদেশের একটা বেসরকারি কোম্পানিরই হচ্ছে। এটাই তো অবাক করার মতো বিষয়। তার মানে নিজেদের দেশের একটা কোম্পানির এত বড় ক্ষতি মেনে নিয়েও বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটা নিল। আর্থিক ক্ষতির চেয়েও তাদের কাছে অন্য কোনো উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। হতে পারে এটা একটা প্রতীকী প্রতিবাদ। একদম, এটাকে একটা কাঙ্গিক রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা যেতে পারে। বাংলাদেশ সরকার হয়তো দেশের মানুষকে দেখাতে চাইছে যে তারা ভারতের চাপের কাছে নতি স্বীকার করবে না। দেশের সম্মান আগে, এরকম একটা ব্যাপার। ঠিক, দেশের সম্মান তাদের কাছে আর্থিক লাভের চেয়ে বড়। স্থানীয় কোম্পানির ক্ষতি হলেও জাতীয়তাবাদের আবেগকে উস্কে দিয়ে তারা হয়তো রাজনৈতিকভাবে লাভবান হতে চাইছে। কিন্তু বিষয়টা শুধু আইপিএল নিষিদ্ধ করা পর্যন্তই থেমে থাকেনি। এখানেই ব্যাপারটা আরও গুরুতর মোড় নেয়, তাই না? হ্যাঁ, এর চেয়েও বড় পদক্ষেপটা তো এলো বিশ্বকাপের হুমকি দিয়ে। ঠিক তাই। আইপিএল নিষিদ্ধ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সরকারের পরামর্শে আরও এক ধাপ এগিয়ে গেল। তারা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে জানিয়ে দিল যে 2026 সালের টি-20 বিশ্বকাপে অংশ নিতে তাদের দল ভারতে ভ্রমণ করবে না। এই ঘোষণার তাৎপর্যটা কিন্তু বিশাল। এটা একটা অত্যন্ত বড় কূটনৈতিক চাল। কারণ মনে রাখতে হবে 2026 সালের টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ কিন্তু শুধু এটা বলছে না যে তাদের ম্যাচগুলো ভারতের বদলে সহ আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। তাদের দাবি আরও কঠোর ছিল, তাই তো? হ্যাঁ, অনেক বেশি কঠোর। তারা জানিয়েছে তাদের সমস্ত ম্যাচ ভারত এবং শ্রীলঙ্কার বাইরে সম্পূর্ণ অন্য কোনো দেশে আয়োজন করতে হবে। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এমন দাবি প্রায় নজিরবিহীন। তার মানে তারা পুরো দক্ষিণ এশিয়া থেকেই তাদের ম্যাচ সরিয়ে নিতে বলছে। এটা তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। অবশ্যই, আইসিসি একটা বিরাট উভয় সংকটে পড়েছে।
একদিকে আয়োজক দেশ হিসেবে ভারতের সম্মান জড়িত, অন্যদিকে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ দলকে ছাড়া আয়োজন করাও কঠিন। স্বাভাবিকভাবেই এই সমস্যা সমাধানের একটা বড় দায়িত্ব এখন জয় শাহের উপর এসে পড়েছে, কারণ আইসিসিতে তার ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন চ্যালেঞ্জটা কি তাহলে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে বাংলাদেশকে বোঝানো হবে যে তাদের খেলোয়াড়রা ভারতে সুরক্ষিত। কারণ বাংলাদেশ কিন্তু নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে, যা খণ্ডন করা খুব কঠিন। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে যে শেষ ২৪ ঘণ্টায় এমন কিছু ঘটেছে যার জন্য তারা এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তো প্রশ্ন হলো, এই ২৪ ঘণ্টায় ঠিক কী ঘটল যে পরিস্থিতি এতটা বিগড়ে গেল? আর এখানেই গল্পের কেন্দ্রে চলে আসেন বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আমি যখন প্রথম শুনলাম যে ৯.২ কোটি টাকায় কেনার পরেও মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দিতে বলা হয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। ঘটনাটা ঠিক কি হয়েছিল? ঘটনাটা সত্যি নাটকীয়। কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর ২০২৬ সালের জন্য একজন অতিরিক্ত ফাস্ট বোলার খুঁজছিল। তারা নিলামে ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনে নেয়। আইপিএলের ইতিহাসে একজন বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটা একটা রেকর্ড পরিমাণ অর্থ। বিশাল ব্যাপার। হ্যাঁ, এই খবরটা যখন বাংলাদেশে পৌঁছায় তখন সেখানে স্বাভাবিকভাবেই একটা আনন্দের লহর তৈরি হয়। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া সবাই এটা নিয়ে উৎসব করছিল। হওয়াই তো স্বাভাবিক। নিজেদের দেশের একজন খেলোয়াড় আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন হতে চলেছে, এটা তো গর্বের বিষয়। কিন্তু তারপর সেই আনন্দের মাঝেই ভরাক পড়ার মতো খবরটা আসে। বিসিসিআই এর পক্ষ থেকে হঠাৎ করেই কেকেআরকে একটি ইমেল করে নির্দেশ দেওয়া হয় যে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দিতে হবে। কোনো কারণ ছাড়াই? কোনো স্পষ্ট কারণ দেখানো হয়নি, শুধু বলা হয়েছে যে তাকে দলে রাখা যাবে না। কিন্তু এর পেছনের কারণটা কি হতে পারে? কেন বিসিসিআই এমন একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল, তাও আবার খেলোয়াড়কে কিনে ফেলার পর? এখানেই বিষয়টা জটিল হয়ে যায়। এর পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা হচ্ছে। সবচেয়ে জোরালো যে তত্ত্বটি উঠে আসছে তা হল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি। বিশেষ করে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার আসার পর থেকে ভারতের বিরুদ্ধে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, তার একটা প্রভাব এখানে দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে বিসিসিআই-এরও তো একটা ভূমিকা আছে, তাই না? মানে তাদের দিক থেকেও তো ভুল হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এখানে বিসিসিআই এর অপেশাদারিত্বের দিকটাও উপেক্ষা করা যায় না। অপেশাদারিত্ব বলতে? দেখুন, যদি বাংলাদেশি খেলোয়াড়দের না নেওয়ার কোনো নীতিগত সিদ্ধান্ত থেকেই থাকে, তাহলে সেটা নিলামের আগেই সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া উচিত ছিল। ঠিক। কেকেআর খেলোয়াড়টিকে কিনে ফেলার পর এই নির্দেশ আসায় পুরো ব্যাপারটা অনেক বেশি ব্যক্তিগত আক্রমণের মতো মনে হয়েছে। এটা শুধু কেকেআরকে নয়, মুস্তাফিজুর এবং পুরো বাংলাদেশকে অপমান করার শামিল। আর এই ভুলের কারণেই বাংলাদেশ সরকার বিষয়টাকে এত সহজে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়ে গেল। আর বাংলাদেশে এই ঘটনার প্রতিক্রিয়া কেমন ছিল? নিশ্চয়ই খুব তীব্র। হ্যাঁ, প্রতিক্রিয়া ছিল তীব্র এবং খুবই আবেগপূর্ণ। সেখানকার ক্রিকেট ধারাভাষ্যকার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিষয়টিকে বিদ্বেষপূর্ণ এবং মুস্তাফিজুরের প্রতি অন্যায় হিসেবে দেখেছে। সোশ্যাল মিডিয়ায় #ShameOnBCCI ট্রেন্ড করতে শুরু করে। আর এই গণ আবেগকেই কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার পরিস্থিতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তারা তাদের ক্রিকেট বোর্ডকে আইপিএল নিষিদ্ধ করা এবং বিশ্বকাপে না খেলার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য কি বলে এক প্রকার সবুজ সংকেত দিয়ে দেয়। তার মানে যদি আমরা সবটা একসাথে দেখি, তাহলে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। এটা শুধু একটা ক্রিকেটীয় বিতর্ক নয়, বরং দুই দেশের মধ্যে চলতে থাকা বৃহত্তর রাজনৈতিক টানাপড়নের একটা প্রতিফলন মাত্র। একদম। গত ১.৫ বছর ধরে দুই দেশের মধ্যে যে কূটনীতিক সম্পর্কের অবনতি ঘটছে, তারই একটা বহিঃপ্রকাশ আমরা ক্রিকেট মাঠে দেখতে পাচ্ছি। মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর থেকে যেভাবে ভারতের বিরুদ্ধে নানা মন্তব্য করা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতার বাতাবরণ তৈরি হচ্ছে, তাতে এটা স্পষ্ট যে তারা ভারতের সঙ্গে সম্পর্কটা নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাইছে। আর মুস্তাফিজুরের ঘটনাটা তাদের হাতে একটা বড় সুযোগ তুলে দিয়েছে। হ্যাঁ, এটা দেখানোর জন্য যে তারা ভারতের দাদাগিরি আর মেনে নেবে না। এই পরিস্থিতিতে আমাকে একটা অন্য প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করছে। এই ঘটনা কি দক্ষিণ এশীয় ক্রিকেটে ভারতের একাধিপত্যের বিরুদ্ধে একটি নতুন জোট তৈরির ইঙ্গিত দিচ্ছে? ভবিষ্যতে কি আমরা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কাকে একসাথে বিসিসিআই-এর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেখতে পারি? দুটি দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবেই বেশ ভালো।
তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আইসিসিতে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর মতো একটা শক্তি তারা তৈরি করতে পারবে। কিন্তু বাস্তবে এটা করা খুব কঠিন। কেন? আর্থিক কারণে? ঠিক তাই, কারণ বিসিসিআই এর আর্থিক শক্তি অম্পার। বিশ্বের ক্রিকেট অর্থনীতি প্রায় পুরোটাই ভারতকেন্দ্রিক। তাই বিসিসিআইকে চটিয়ে কোনো দেশের পক্ষেই বেশি দিন টিকে থাকা মুশকিল। তবে হ্যাঁ, এই ঘটনাটা নিঃসন্দেহে অন্য বোর্ডগুলোকে একটা বার্তা দিল যে ভারতের সিদ্ধান্তকে সবসময় বিনা প্রতিবাদে মেনে নেওয়া হবে না। তাহলে বর্তমান অচলাবস্থাটা ঠিক কি? দুই বোর্ডের মধ্যে কি কোনো কথা হচ্ছে? প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিসিসিআই এর সঙ্গে কোনো রকম আনুষ্ঠানিক যোগাযোগই করছে না। কোনো যোগাযোগই করছে না? না, তারা এতটাই ক্ষুব্ধ যে কোনো আলোচনার রাস্তাই খোলা রাখছে না। এর ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন ক্রিকেট বিশ্বে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ পর্যন্ত কি হবে? আইসিসি কি মধ্যস্থতা করে কোনো সমাধান বের করতে পারবে, নাকি বাংলাদেশকে ছাড়েই বিশ্বকাপ হবে? অথবা বাংলাদেশ তাদের দাবি অনুযায়ী সত্যিই অন্য কোনো দেশে তাদের ম্যাচ খেলবে? প্রতিটি সম্ভাবনা এখন টেবিলে রয়েছে। তাহলে সব মিলে আমরা কি দেখলাম? একজন খেলোয়াড়ের রেকর্ড ৯.২ কোটির চুক্তি বাতিল হওয়াকে কেন্দ্র করে একটা ছোট ঘটনা দিয়ে শুরু হলো, আর সেই ঘটনা এমন দিকে মোড় নিল যেখানে একটি দেশ আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট নিষিদ্ধ করে দিল এবং বিশ্বের অন্যতম বড় একটি ক্রিকেট টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপকে প্রশ্নের মুখে ফেলে দিল। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে খেলাধুলা কিভাবে আজকের দিনে আন্তর্জাতিক কূটনীতির একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে, যেখানে মাঠের বাইরের রাজনীতি মাঠের ভেতরের খেলাকে নিয়ন্ত্রণ করে। এই পুরো ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন খেলার মাঠে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এতটাই জড়িয়ে যায়, তখন কি খেলার মূল স্পিরিটটাই হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়? আর সবচেয়ে বড় কথা হলো, খেলোয়াড়রা যারা আসলে খেলার মূল কেন্দ্রে থাকেন, যারা নিজেদের জীবন উৎসর্গ করেন এই খেলার জন্য, তারা কিভাবে নিজেদের অজান্তেই এই বৃহত্তর রাজনৈতিক খেলার ঘুঁটি হয়ে ওঠেন? এটা ভাবার বিষয়।